কামারহাটিতে কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সরব তৃণমূল কর্মী। কামারহাটিতে তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্যে মুখ খুললেন তার ঘনিষ্ঠ কর্মী বলে পরিচিত সৌনক রক্ষিত ওরফে গুড্ডু। সৌনক রক্ষিতের অভিযোগ, তার নামে প্রায় 1,50,000 টাকা মূল্যের একটি মোবাইল ফোন কেনা হলেও সেটি বর্তমানে ব্যবহার করছেন বিশ্বজিৎ সাহা। এছাড়াও বিভিন্ন সময় তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। অভিযোগ, দীর্ঘদিন ধরে তাকে ভয় দেখানো হতো। সৌনক রক্ষিত আরও দাবি করেন, এলাকায় প্রমোটার ও দোকানদারদের কাছ থেকে নিয়মিত টাকা তোলা হতো। টাকা না দিলে আরটিআই করার ভয় দেখানো হতো বলেও তার অভিযোগ। এমনকি ব্যক্তিগত ওষুধের খরচও দোকানদারদের থেকে নেওয়া হতো বলে দাবি করেছেন তিনি। এদিকে স্থানীয় ইলেকট্রিশিয়ান রবি সাহা অভিযোগ করেন, বিভিন্ন পুজোর কাজ করার পরও তার প্রাপ্য প্রায় 85,000 টাকা এখনও পাননি। আজ দেব কাল দেব বলে দীর্ঘদিন ঘোরানো হয়েছে বলেও অভিযোগ তার। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপি নেতা ও আইনজীবী সুদীপ্ত রয় বলেন, তৃণমূল সরকারের আমলে যে দুর্নীতি ও দাদাগিরির অভিযোগ উঠত, এখন তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। তিনি জানান, সৌনক রক্ষিত আইনি লড়াই করলে তাকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে। অন্যদিকে সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র প্রতিক্রিয়ায় বলেন, বামপন্থীরা দীর্ঘদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এসেছে। এখন সেই অভিযোগ দলের ভেতর থেকেই সামনে আসছে বলে দাবি তার। যদিও এই সমস্ত অভিযোগের বিষয়ে বিশ্বজিৎ সাহার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। দাদা আর আমি 24 সালে একটা দুর্গাপুজোর কাজে আমার কথা বলেছিল, সেই কাজে করার পর সেই সাউন্ডের টাকাটা আজকাল করে সেই টাকাটা যখনই চাই তখন করে করে দেবো করে সেই টাকাটা আমাকে আর দেয়নি। চাইলেই বলে করে দেবো, এই করে একটা বছর চলে গেছে। তারপর 25 সাল পড়লো, 25 সালেও সেই পুজোর কাজের জন্য আমাকে যখন ডাকলো তখন আমি বললাম, দেখো আগের টাকাটা যদি ক্লিয়ার করো তাহলে আমি করে দিতে পারি। তা বললাম, বলছে হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো। যাই হোক সেই কাজটাও করলাম, করার পর কিছু পেমেন্ট করলো, মানে চাপাচাপি করে তারপরে আমার প্রায় 40,000 টাকার মতো এটা ডিউজ রয়ে গেল। ফোন করলে খালি বলে একটু পরে কথা বলছি, একটু পরে ফোন করছি, কথা বলছি। সেটা চাইতে চাইতে আর জুতোর সত্যি প্রায় ক্ষয়ে কত টাকা মোট পান বিশেষ? আমি পাই টোটাল 85,000 টাকার মতো। 24-এ হচ্ছে 25,000 টাকা, 25 সালে হচ্ছে 40,000 টাকা, আর 25 সালের বিজয় সম্মেলনিত তাতে পাবো 20,000 টাকা। আপনার কোনো ডকুমেন্টস আছে যে টাকাটা পান? হ্যাঁ টাকা ডকুমেন্টস আছে আমার কাছে। তাহলে এখন আপনি কি চাইছেন? আমি রোজ কাজ করে, রোজ কর্মে বিশ্বাসী, আমি কাজ করে খাই, ঠিক আছে। কারণ আমার বাড়িতে একটা, আমার মিসেস একটা খুব অসুস্থ অবস্থায় আছে, তার ট্রিটমেন্টে প্রচুর খরচা হয়, ঠিক আছে। আমার তো আর বেসিক কিছু ইনকাম নেই, এটার উপরে আমাকে চলতে হয়। এখন প্রিভিয়াস টাকাগুলো যদি পাই আমার ফ্যামিলি চালানোর পক্ষে খুব সুবিধা হয়। যে টাকা পাওয়া নিয়ে কোনো ভয় দেখানো কিছু দেখেছিল? টাকা চাইলে যখন টাকা চেয়েছি সে বলছে পুলিশে ধরিয়ে দেবো, এই করে দেবো, তুলে নিয়ে যাবে, এই করবে, সেগুলো বলেছিল। এবার তারপরে সেগুলো তো আর কার্যক্ষেত্রে মানে উনি অ্যাপ্লাই করতে পারেনি বা করেনি। যাই হোক তারপরে বলছিল টাকা যখনই চাই তখন বলে পরে দেবো করে। আর এখন তাহলে এখন কি আপনি আইনের দ্বারস্থ বা পুলিশ প্রশাসনকে কি আপনি জানাবেন? পুলিশ প্রশাসন বলতে, দেখুন আমি একটা বিজনেস করে খাই, যেহেতু আমি চাই উনি যদি এই ব্যাপারটা দেখেন, টাকাটা যদি আমাকে দিয়ে দেয় তাহলে আমার ফ্যামিলির পক্ষেও সুবিধা, আমার পক্ষেও সুবিধা হয়। আপনার নামটা বলুন। আমার নাম রবি সাহা। আপনি কোথায় থাকেন? আমি বেলঘড়িয়া 33 নম্বর ওয়ার্ডে থাকি। কিসের ব্যবসা? আমার ইলেকট্রিক ব্যবসা। ব্যাপারটা হচ্ছে যে বিগত দুদিন ধরে এলাকার প্রচুর লোক যোগাযোগ করছেন, তারা সাহায্য চাইছেন। এই বিষয়গুলো তো জানতাম না আমরা, যে বেলঘরিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সাহা সে প্রচুর লোকের কাছ থেকে টাকা নিয়েছে, বিভিন্ন কাজ করিয়েছে এবং তার পেমেন্ট করেনি। ইভেন আশ্চর্যজনক ভাবে উনি ফোনটা ব্যবহার করেন, এটার বিল নিয়ে এসছে। এটা অন্য একজন ব্যক্তি, তাকে দিয়ে কিনিয়ে নেওয়া হয়েছে জোর জবরদস্তি, ইএমআইতে সে টাকা দিচ্ছে। প্রায় ফোনটার দাম 1,84,000 টাকা। সেই ফোনটা জোর জবরদস্তি অন্য কাউকে কিনিয়ে দেওয়া, যেটা উনি এখনো ব্যবহার করছেন। তারপরে এই ইলেকট্রিশিয়ান রবি ইলেকট্রিক, উনি বিভিন্ন প্রোগ্রামে পুজোয় কাজ করেছেন, টাকা পাননি, টাকা দিচ্ছে না, দীর্ঘদিন ধরে দিচ্ছে না। তারপরে বিভিন্ন জুয়েলারির দোকানের মালিকের ফোন, যে বিভিন্ন রকম দামি দামি জিনিস অনেক ভ্যালুয়েবল, 20 লাখ 22 লাখ টাকার
জিনিসপত্র নিয়েছে, কিন্তু কিছুই ফেরত করছে না। এবং যখন সরকারের পতন হয়েছে তখন লোক সাহস পাচ্ছে যে আমরা এই টাকাগুলো পাই, আমাদেরকে দীর্ঘদিন ধরে টাকাগুলো দিচ্ছে না। আমার তো ধ্যান ধারণাই ছিল না বাজার থেকে এত পরিমাণ টাকা, যেগুলো জোর জবরদস্তি লোকের কাছ থেকে নিয়েছে, একজন জনপ্রতিনিধি হয়ে যে এইভাবে লুটপাট চালানো যায়। তো আমাদের কাছে খুব আশ্চর্য, আমরা শুনেছি, এবার তো হাতে নাতে প্রমাণ সব আসছে। খাতার মধ্যে দেখলাম প্রচুর টাকার এই লেখা, এই খাতাটার বিষয়টা। খাতার বিষয়টা হচ্ছে একজনকে দিয়ে প্রত্যেক মাসে যে উনি ওষুধ উনার খেতেন বা উনার ওষুধ লাগে, সেটাও অন্য কাউকে দিয়ে পেমেন্ট করানো, সেটা সে লিখে রেখেছে। সেটাও মানে প্রচুর টাকা, মানে এটা হিসাব করলে লাখ পাঁচেক টাকার উপরে। আপনি জানলেন কি করে এই হিসাবে এই খাতাটা? এই খাতাটা সব তো লোকে নিয়ে আসছে এবার। কারা নিয়ে আসছে? যা- তার নাম কি? এখানে যেমন রয়েছে গুড্ডু বলে যে ছেলেটি আছে, এই ছেলেটি তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিল। তারা পর্যন্ত ভিকটিম এখানে, যে তাদেরকে বলেছে নাহলে ব্যবসা করতে দেবে না, তাদের ভয়ে সন্ত্রাসে তাদেরকে টাকা দিতে হয়েছে। এবং এটা মানে প্রচন্ড আতঙ্কের ব্যাপার। তাহলে সাধারণ লোকজনের প্রোটেকশন কোথায় কোথায় ছিল? যেই সরকার পরিবর্তন হয়েছে, আজকে শপথ গ্রহণ হয়ে গেছে, এবার লোকের ভিড় বাড়ছে যে আমাদেরকে দিনের পর দিন এইভাবে ঠকানো হয়েছে, জোর জবরদস্তি আমাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। মানে এর কোনো অভিযোগ জানানো হয়েছে থানায়? অভিযোগ আমি সবাইকেই বলছি, দেখুন মানে আমার কাছে অভিযোগ নিয়ে এসছে, আমি দলের দায়িত্বে আছি, কিন্তু আইন তো আইনের পথে চলবে। আমি প্রত্যেককে বলেছি আপনারা থানায় যান এবং লিখিত আকারে অভিযোগ করুন, আইন নিজের ব্যবস্থা নেবে এবং আশা করি যে তারা ন্যায্য বিচার পাবে। এই আমরা শুনেছি যে চাকরি চুরি, বালি চুরি, পাথর চুরি, গরু পাচার, বিভিন্ন বিষয়ে দুর্নীতি, পৌরসভায় নিয়োগ, তাহলে তো এইখানে তো একটা কাউন্সিলরে দেখছি তো বিভিন্ন বিষয়ে চুরি, কি বলবেন তাহলে? পুকুর চুরি, এটাকে পুকুর চুরি বলতে পারেন। সাধারণ লোকের নিজের ফোন, সেটা জোর জবরদস্তি অন্য মানুষকে দিয়ে কিনিয়ে নাও, তো ভাবতেই অবাক লাগছে যে মানে কি চলছিল এখানে, কি অবস্থা করে রেখেছে গোটা কামারহাটি। তারা ভাবুন, একটা কাউন্সিলর, শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, সে যদি এই কাণ্ডটা করতে পারে, তারা সার্বিক অবস্থার একবার কোনো চিন্তা করে রাখার বিষয় আছে। মিনিমাম কত টাকা স্ক্যাম আছে? আমি হিসাব করে উঠতে পারছি না, আমার তো মনে হয় যে কোটিখানেক ছাড়াবে সাধারণ মানুষের টাকা, বের বেশি হবে। দুর্গাপুজো করেছে, প্যান্ডেলওয়ালা বলছে টাকা পাইনি। মানে কোন প্রাইভেট অভিযোগ করতে পারে? উনি বিভিন্ন সময়, উনি তো কোথাও এক জায়গায় দুর্গাপুজো করেননি, উনি কখনো সতেরোপল্লীতে গিয়ে পুজো করেছেন, কখনো দেওয়ানপাড়া মাঠে গিয়ে পুজো করেছেন, প্রত্যেক বছর জায়গা পাল্টেছে, কারণ যেখানেই পুজো করেছে সেখানে কোনো পেমেন্ট দেয়নি, সেখানে ম্যাক্সিমাম লোকের পেমেন্ট দেয়নি, তাদেরকে এমনি ভাগিয়ে দিয়েছে, ভয় দেখিয়েছে। ইভেন কিছু জনকে টাকা চাইতে গেছে, তাদেরকে বলে মার্ডার করে দেবো। তো এরা এরা এটা তো প্রাণ, নিজের প্রাণের ইয়েতে এরা ভয় পেয়ে আছে, যে প্রাণহানির আশঙ্কা, যে টাকা চাইলে মেরে দেবে। তাহলে এখন আপনারা প্রশাসন আছে, কি ব্যবস্থা নেবে? এফআইআর হবে, এফআইআর হবে এবং উপযুক্ত আইনানুগ ভাবে শাস্তির ব্যবস্থা হবে। আপনারা তো আজকেও শপথের পরে বারবার করে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে দুর্নীতি যদি কোথাও হয়ে থাকে, দিলীপ ঘোষও বলেছে দুর্নীতি যদি কোথাও শুনে থাকি আমরা, যদি সেখানে তাদের সব ব্যবস্থা গ্রহণ করা, একটা কঠিন ভাবে তার শাস্তি, তার ব্যবস্থা হবে। একদম, আমার শীর্ষ নেতৃত্ব বারংবার বলে আসছেন যে আমরা দুর্নীতির বিষয়ে, সন্ত্রাসের বিষয়ে, এই অরাজকতার বিষয়ে জিরো টলারেন্সে থাকবো, এটাই আমাদের থাকবে। আমি প্রত্যেকটা যাদেরকে সবাইকে বলছি, যারা যদি আপনারা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনারা ভয় পাবেন না, আপনারা এগিয়ে আসুন, থানায় লিখিত আকারে কমপ্লেন করুন, কেউ আপনাদের লোমও স্পর্শ করতে পারবে না। ভারতীয় জনতা পার্টি সরকার এটা গ্যারেন্টি দেয়। আপনারা কি তাদের পাশে থাকবেন? অবশ্যই আমরা তাদের পাশে থাকবো, আমরা জনগণের আশীর্বাদে সরকার গঠন করেছি, আমরা বদ্ধপরিকর জনগণের পাশে থাকার জন্য। যারা সমস্যা করেছে বা এই বিষয়ে তারা তো তাদের কোনো ছিল তৃণমূল, তারা কি তৃণমূল যোগ করে তাদের সঙ্গে যোগ করে? না, তারা কেউ তৃণমূল যারা করতো, সমস্যায় পড়েছিল, তারা অভিযোগ জানাতে পারে, তাদের আমাদের দলে তাদের জন্য জায়গা নেই। এটা শীর্ষ নেতৃত্ব যা বলেছিল সেটাতেই থাকে, দলে যোগদানের কোনো ব্যাপার নেই। কিন্তু বিচার তারা পাবে। তাহলে এই যে দুর্নীতি, এই যে একজন কাউন্সিলর প্লাস হচ্ছে বেলঘুরিয়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি, এই যে দুর্নীতি প্রকাশ্যে আসছে, তাহলে এই নিয়ে আপনারা কি ময়দানে নামবেন? একদম ময়দানে নামবো, যতক্ষণ না শাস্তি হচ্ছে ততক্ষণ ময়দানে থাকবো। তো অনেকদিন ধরে ওনার অশান্তি, এটা গত ফেব্রুয়ারি মার্চ থেকে আমার সাথে অশান্তি। কি কারণে, কি নিয়ে? আমার থেকে দিনের পর দিন ব্ল্যাকমেলিং করে, প্রেসারাইজড করে, ফোন কেনার থেকে শুরু করে, টাকা নেওয়ার থেকে শুরু করে সমস্তটাই চলছিল। তো এর কোনো জাস্টিফিকেশন, আমি তো দেওয়ার একটা লিমিটেশন আছে, আমার কাছে তো কাছে ঝাঁকা দিলে টাকা পড়বে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে সহ্য করতে 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 এমন একটা, যখন আমি দেওয়া বন্ধ করে দিই, তখন আমার কাছে মার্ডার কেসের হুমকি নিজে মুখে উনি দিয়েছে। কে দিয়েছে? বিশ্বজিৎ শাহ, বেলগাঁও শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি তৃণমূল কংগ্রেস দলটাকে যোগ করবো না, কারণ দলের
বেলঘুরিয়ার 99% যারা জনপ্রতিনিধি বা দলের কর্মী আছে বা নেতারা যারা আছে, তারা ওনাকে কেউ দেখতে পারে না। এটা আমি কেন, উনি নিজেও খুব ভালো মতন জানেন। আমি 10 বছর ওনার সাথে রয়েছি। উনি আমার সাথে যা নোংরামি, যেই পরিমাণে আমার থেকে পয়সা তছরূপ করেছে এই 10 বছরে, আমি যতটুকু পেরেছি ডকুমেন্ট নিয়ে এসেছি। আরো ডকুমেন্ট আমার কাছে রেডি আছে উইথ ব্যাংক স্টেটমেন্ট। কত টাকা? রাফলি আমার কাছে 5,75,000 টাকার হিসাব আছে। এই অ্যামাউন্টটা নিয়ার অ্যাবাউট 50 lakhs ক্রস করে যাবে। তার ডকুমেন্টেশন আমাকে একটু ব্যাংক থেকে তুলে নিয়ে আসতে আছে। স্যাটারডে ব্যাংক বন্ধ, 2-4 দিন হয়তো টাইম লাগবে ব্যাংক থেকে তুলে নিয়ে আসতে। আমি 2-3 বছরের লাস্ট 2-3 বছর ব্যাংক স্টেটমেন্ট বের করলেই অনেক টাকা অ্যামাউন্টে সেটা গিয়ে দাঁড়িয়ে যাবে। আর আমি একজন ব্যবসায়ী পরিবারের ছেলে। আমি তৃণমূল কংগ্রেস দলটা পছন্দ করেই থাকতাম। ওনার সাথে সেই সূত্রে 14 সাল থেকে যোগাযোগ। তো উনি বিভিন্ন ক্ষেত্রে আমাকে প্রেশারাইজড করে, আমাকে এর ভয় দেখিয়ে, এই ব্ল্যাকমেল করে, তোকে কাজ করতে দেবো না, তোর ব্যবসা বন্ধ করে দেবো, তোকে ডিস্টার্ব করবো, বিভিন্ন রকম। ইভেন কি ওনার মাসে 7,000 থেকে 8,000 টাকার ওষুধ লাগে, ওনার শারীরিক সুগারের আরো ওই আনুষঙ্গিক সমস্যা। সেই ওষুধটাকে আমাকেই কিনে দেওয়াতে হবে। ওনার ফোনটা সেটাও আমারই কিনে দেওয়া, নিজেই ফোনটা ইউজ করে। আপনি যখন তৃণমূল করতেন, তৃণমূল সূত্রকে জানাননি? হ্যাঁ, তৃণমূল নেতৃত্বদের আমি জানিয়েছিলাম। আমি যখন জানানো হয়, তো তারা বলেছিল রেজাল্ট, এখন যেহেতু উনি একটা পোস্ট হোল্ড করতো, আমাকে বলা হয়েছিল যে তুই চুপ করে যা 2 দিন, 4 তারিখ রেজাল্ট আউট হোক। রেজাল্ট আউট হওয়ার পর এই ব্যাপারটা নিয়ে আমরা দলীয়ভাবে দিই। এই টাকাটা কতদিন ধরে নিচ্ছ? এটা বহুদিন ধরে গত 3-4 বছরে সহ্যের সীমা পেরিয়ে গেছে। 3-4 বছর সহ্য সীমা পার, তার 3 বছর ভোটের আগেই তো আপনি সময় পাচ্ছেন। সেই সময় তো দলীয় ওই যে বললাম, দলীয় নেতৃত্বকে জানানোর পর দলীয় নেতৃত্ব একটাই বক্তব্য আমাকে রেখেছে, যেহেতু ও একটা পোর্টফোলিও হোল্ড করে, সেখানে ওর নামে এইগুলো যদি আমি বাইরে বলি, তো সেই জায়গায় দাঁড়িয়ে দলের নাম বদনাম হবে। আমাকে তারা বলেছিল 4 তারিখের পর এর ব্যবস্থা আমরাই করব। তাহলে তুমি কি আইনের দ্বারস্থ হবে? অবশ্যই আইনের দ্বারস্থ হবই, একদম 2000% করব। এবং আমি তার সাথে আরেকটা জিনিস আজকে আমি আপনাদেরকে অ্যাসিওর করে রাখি, আমার ওপর এরপর হামলাও হতে পারে, ওই হামলা চালাতেও পারে। কারণ 2022 সালে 21 নম্বর ওয়ার্ডে উনি যখন কন্টেস্ট করেছিল, আমি ওনার চিফ ইলেকশন এজেন্ট ছিলাম, এবং ওনাকে কন্টেস্ট করার পর জেতানোর দায়িত্বটাও আমার ছিল। তো উনি ক্রিমিনাল লাইনে কত দূর অব্দি ওনার হাত আছে সেটা আমি খুব ওয়াকিবহল, এবং ওনার পায়ের নখ থেকে মাথার চুল আমি জানি উনি কোথায় কোথায় কি কি কর্মকাণ্ড করেছে। শুধু আমার থেকেই টাকা নেওয়া নয়, বেলগুড়িয়ায় যদি 100 জন লোক থাকে, 80 জন লোক ওনার কাছ থেকে টাকা পায়। যার গায়ে ঢিল মারবেন তার গায়ে টাকা পাবে। চায়ের দোকানে 17,000 টাকার বিল থেকে শুরু করে ইলেকট্রিশিয়ানের 85,000 টাকা না দেওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু। একটাই বক্তব্য, আমি বিশ্বজিৎ সাহা, আমি বেলগুড়িয়া শহর তৃণমূলের সভাপতি। নিজেকে বেলগুড়িয়ার রাজা মনে করত। তুমি তৃণমূলকে ভাঙিয়ে এই তোলাবাজি করতো? তৃণমূলকে ভাঙিয়ে তো তোলাবাজি অবশ্যই, একটা তৃণমূলের নাম বদনাম করার জন্য অবশ্যই ও করতো। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ও বেলগুড়িয়ায় ওকে কেউ পছন্দ করতো না। আমি তৃণমূল করতাম, আমি ভিক্টিমাইজ। তৃণমূলের কোনো নেতা, মন্ত্রী, কর্মী ওনার সাথে পছন্দের তালিকায় ছিল না। উনি একটা ফোন ইউজ করে, ওনার হাতে আছে এই ফোনটা। এই ফোনটা আমি কিনে দিয়েছিলাম ওনাকে 1 আগস্ট 2023। আমি কনস্ট্রাকশন বিজনেসের সাথে যুক্ত। আমাকে ব্ল্যাকমেলিং করা হয়, তোর কাজ চালাতে গেলে আমাকে টাকা দিতে হবে বা আমাকে এই ফোনটা কিনে দিতে হবে। এই যে যখন আমি বহুবার অপোজ করেছিলাম যে আমি পারবো না, সেই পারবো নার প্রমাণস্বরূপ আমার আর্থিক সচ্ছলতা, ব্যবসায়িকদের তো টাকা তার ঘরে রাখা থাকে না, তাদের টাকা ব্যবসায় পড়ে থাকে। তো আমার আর্থিক সচ্ছলতা সেই মুহূর্তে না থাকায় আমি বাধ্য হয়ে ওনার চাপের কাছে নথি স্বীকার করে আমি ইএমআই তে ফোনটা কিনে দিই। এটা আমার ডকুমেন্ট থেকে 6,755 টাকা প্রত্যেক মাসে 2 বছর আমি ইএমআই টেনেছি। হ্যাঁ, জোর করে প্রেসারাইজড করে। আমার গাড়ি আমার নিজের লরি আছে, আমার কনস্ট্রাকশনের বিজনেস আছে, আমার গাড়ি আটকিয়ে ও প্রবলেম প্রেসারাইজড করেছিল। কারণ আমি অনেকের নাম বলতে পারতাম, বাট আমি তাদেরকে বলে অস্বস্তিতে ফেলতে চাই না। তারাও ওনার কাছে ভিক্টিমাইজ হয়েছে। আমার নামে এই যে বিল দেখুন, ফোন উনি ইউজ করছে। আমার অ্যাকাউন্ট থেকে প্রত্যেকটা ইএমআই কাটা, তার ব্যাংক স্টেটমেন্ট আছে আমার কাছে। আপনি কি থানায় এবার এফআইআর? হ্যাঁ, অবশ্যই থানায় এফআইআর করবো। আপনার আইনের দ্বারস্থ? অবশ্যই করবো, অবশ্যই। কি 100% থানায় দ্বারস্থ হবো আমি, এবং আইনের পথে আমি যতটা যাওয়া যায় বা যেটা করা যায় আইন অনুযায়ী যা ব্যবস্থা আছে করবো। এখন কতটা আতঙ্কের মধ্যে? প্রচন্ড আতঙ্কের মধ্যে। আমি আমার বাড়ি বানাচ্ছি, উনি আমার কাছ থেকে 5 লক্ষ টাকা ক্যাশে নিয়েছিল। আমার মা একজন এমপ্লয়ি, তিনি লোন করে বাড়ি বানাচ্ছে এই ফিডার রোডের ওপরই, বেলগুড়িয়া। তো সেই জমিটাও আমরা লোন করেই কিনি। আমার বাড়ি বানানোর জন্য আমার বাড়ির 1% জায়গা আমি ইল্লিগাল বানাইনি, আমি ইল্লিগালিজমের বিরুদ্ধে। তো আমাকে তখন একটাই প্রেশার করা হয়েছিল, তোকে বাড়ি বানাতে গেলে তো
তোকে টাকা দিতে হবে। কত টাকা নিয়েছিল? 5 লক্ষ টাকা বাই ক্যাশ। এইখান থেকে আমার সাথে ওনার বিবাদ শুরু। বিবাদ শুরু। মানে আমার আর সহ্যের জায়গা ছিল না। আমি আমার বাবা মা পরিবার নিয়ে ছোট্ট একটা ফ্যামিলি, আমার বউ আছে, আমার একটা বাচ্চা মেয়ে আছে, আমি আতঙ্কিত। এই যে পুজো হতো এত বড় করে যে আপনি হিসাবে রাখালেন পুজো, এই টাকাগুলো কোথা থেকে আসতো? এই টাকাগুলো প্রথম কথা হচ্ছে বেলঘুরিয়ার কিছু মানুষকে ও প্রেসারাইজড করে নিত, কিছু প্রমোটারদেরকে প্রেসারাইজড করে নিত, তাদেরকে ব্ল্যাকমেল করতো, বিল্ডিং ভাঙিয়ে দেবো, আরটিআই করে দেবো। ওনার একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে, আরটিআই করে দেবো। আরটিআই করে দিলে কেউ যদি 1 কোটি টাকা খরচা করে একটা বিল্ডিং বানায়, সে কেন 2 লাখ টাকা 3 লাখ টাকার জন্য আরটিআই সহ্য করবে? কারণ আরটিআই একটা লং টার্ম প্রসেস, মিনিমাম 25 ইয়ার্স সিভিল কেস। আমি যতটুকু জানি এই সংক্রান্ত ব্যাপারে, আমি ভুল হতে পারি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে এরকম ব্ল্যাকমেল করে প্রেসারাইজড করে শুধু এই টাকা নিত তা না, 2 লাখ 3 লাখ টাকা। এমনও প্রমোটার আছে তারা হয়তো ভয়ে মুখ খুলতে চাইছে না বা চাইবে না, কিন্তু তাদেরকে প্রেসারাইজড করে তাদের পার্টনারে ঢুকেছে তাদের বিল্ডিং। মানে পার্টনারশিপ কাজ ব্যবসা করতো। হ্যাঁ, যে আমাকে এই বিল্ডিং এ পার্টনার নিতে হবে, আমার ওয়ার্ডে কাজ করতে গেলে আমাকে পার্টনার নিতে হবে। কোন কোন বিল্ডিং এরকম এরকম অনেক বিল্ডিং আছে, তারপর একটা নাম লেখা। আমি এদের নাম বলতে চাই না, কারণ তারা ব্যবসা করে। আমার সহ্যের সীমা পার হয়ে গেছে। আমি 10 বছর ওই মানুষটার সাথে ছিলাম, 10 ইয়ার্স। আমার পরিবার পরিজন সকলে জানে এই জিনিসটা। আমি যদি 3-4 দিন 5 দিন টাইম পাই, আমি ব্যাংক স্টেটমেন্ট বের করলে এই 5,75,000 টাকাটা গিয়ে দাঁড়িয়ে যেতে পারে হয়তো 50,75,000। তো ব্যাপারটা এই জায়গাটায়। আর ওনার মতো নোটোরিয়াস পার্সন তৃণমূল কংগ্রেসে বেলঘুরিয়ায়, বলতে পারো বেলঘুরিয়ার বাইরে তো আমি চাই না, বলতে পারবো না, ওনার মতো নোটোরিয়াস পার্সন সারা বেলঘুরিয়া একজন নেই। তৃণমূল করলেও ওনাকে পয়সা দিতে হবে। আপনি তৃণমূল করেন, আপনি ব্যবসা করেন, ওনাকে পয়সা দিয়েই ব্যবসা করতে হবে। আপনি সুযোগের কাছে ওনার হাতে একটা কাই আঙ্গুল আছে, কাই আঙ্গুলে ওনার না একটা আংটি আছে, সেটাও একজন সোনার দোকানের মানুষের থেকে বিনা পয়সায় তুলে নিয়ে আসা সোনার জিনিস। ক্যাটসাই একটা আংটি আছে, আপনি ওনার হাতটা চেক করুন তাহলে পেয়ে যাবেন। পায়ের যে জুতো পরে, মানে আমার উপর প্রেসারাইজ বা তোলাবাজির লেভেলটা আমি আপনাকে উদাহরণ কয়েকটা দিয়ে দিই। পায়ে একটা জুতো পরে 6,000 টাকা দামে, ক্রক্স কোম্পানির জুতো। সেই জুতোটাও আমার কিনে দেওয়া জুতো, আমার উপর প্রেসারাইজ করে কিনে নেওয়া। এটা দীর্ঘদিন ধরে, এটা একদিনের নয়, এটা দীর্ঘদিন ধরে। যখন আমি দেওয়া বন্ধ করি, দীর্ঘদিন ধরে, ইভেন করে গাড়ির তেলটাও আমি প্রোভাইড করতাম। ও কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে তার পেমেন্টটাও আমাকে করতে হতো। দীর্ঘদিন ধরে প্রেসারাইজ, কিছু কোথাও আটকালেই তখনই আমার ওপর ব্ল্যাকমেল, কাজ করতে দেবো না, ডিস্টার্ব, প্রবলেম, এই ওই, এইগুলো চলতেই থাকে। তাহলে আপনি এখন আইনের দ্বারস্থ হবেন? একদম 2000% আইনের দ্বারস্থ হবো, কোনো এতে কিন্তু পরান্ত নেই। কিন্তু আমার প্রাণের আশঙ্কা আছে, আমি এটাও আপনাকে ক্লিয়ারলি বলছি। আমার একটা 3 বছরের বাচ্চা মেয়ে আছে, আমার বউ আছে, আমার মা আছে, বাবা আছে, 5 জনের ফ্যামিলি। পরিবারকে নিয়ে আতঙ্কিত? আতঙ্কিত, টু মাচ আতঙ্কিত আমি, একদম 2000% আতঙ্কিত। ইভেন কি আমার পরিবার রাত্রি 9টা বেজে গেলে আমি বাড়ির বাইরে থাকি না। এটা শুধু এই 4 তারিখের পর, রেজাল্ট আউটের পর বা কিছু এরকম কোনো ব্যাপার নেই। 4 তারিখের আগেই আমি রাত 9টার পর বাড়ির বাইরে থাকতাম না, 13 সেপ্টেম্বর 2025। কারণ উনি আমাকে নিজে, ওনার খুব পার্সোনাল কিছু লোকজনদের সামনে উনি আমাকে থ্রেট করেছিল, তোকে মার্ডার করিয়ে দেব। কোন একজনের নাম দিয়ে বলেছিল যে সেই ব্যক্তিকে দিয়ে তোকে মার্ডার করিয়ে দেব। আপনার নামটা বলবেন? আমার নাম সৌনক রক্ষিত, ডাকনাম গুড্ডু। বেলঘুরিয়া আমাকে গুড্ডু বলে সকলে চেনে। আমার সম্পর্কে উনি নোংরা তস্য কথা মুখে নিজে বলতে পারে, উনি একটা কোনো প্রমাণ এনে কাউকে সামনে এনে দাঁড় করাতে পারবে না গুড্ডু রক্ষিত কারোর থেকে 1 কাপ চা খেয়েছে। কিন্তু উনি তোলা তুলতে এবং ওনার এই নোংরামি, এই যে দুর্গাপুজোটাকে সামনে রেখে, মায়ের পুজো, এটা আমাদের, আমরা যারা বাঙালি, আমরা যারা হিন্দু, এটা আমাদের আবেগের পুজো। এই দুর্গাপুজোটাকে সামনে রেখে বেলঘুরিয়া পথের সাথীর নাম দিয়ে যেই তোলাবাজি এবং যেই কালো টাকা সাদা উনি করেছে, তার ডকুমেন্টেশন আমার কাছে। আমি যেহেতু আমার কাছে ডকুমেন্টেশন গুলো আছে, আমি আবারও রিপিটেডলি বলছি, আমার প্রাণহানির আশঙ্কা আছে। তৃণমূল করেন, আপনি ব্যবসা করেন, ওনাকে পয়সা দিয়েই ব্যবসা করতে হবে। আপনি সুযোগের কাছে ওনার হাতে একটা কাই আঙ্গুল আছে, কাই আঙ্গুলে ওনার না একটা আংটি আছে, সেটাও একজন সোনার দোকানের মানুষের থেকে বিনা পয়সায় তুলে নিয়ে আসা সোনার জিনিস। ক্যাটসাই একটা আংটি আছে, আপনি ওনার হাতটা চেক করুন তাহলে পেয়ে যাবেন। পায়ের যে জুতো পরে, মানে আমার উপর প্রেসারাইজড বা তোলাবাজির লেভেলটা আমি আপনাকে উদাহরণ কয়েকটা দিয়ে দিই। পায়ে একটা জুতো পরে 6,000 টাকা দামে, ক্রক্স কোম্পানির জুতো। সেই জুতোটাও আমার কিনে দেওয়া জুতো,
আমার ওপর প্রেসারাইজড করে কিনে নেওয়া যায়। এটা দীর্ঘদিন ধরে, এটা একদিনের নয়, এটা দীর্ঘদিন ধরে। যখন আমি দেওয়া বন্ধ করি, দীর্ঘদিন ধরে, ইভেন কি ওর গাড়ির তেলটাও আমি প্রোভাইড করতাম। ও কোথাও রেস্টুরেন্টে খেতে গেলে তার পেমেন্টটাও আমাকে করতে হতো। দীর্ঘদিন ধরে প্রেসারাইজড। কিছু কোথাও আটকালেই তখনই আমার ওপর ব্ল্যাকমেল, কাজ করতে দেবো না, ডিস্টার্ব, প্রবলেম, এই ওই, এইগুলো চলতেই থাকতো। প্রথম কথা হচ্ছে যে আমি একটা প্রতিষ্ঠিত বিজনেসম্যান, সকলে জানে, পার্টি পরে। আর যে ছেলেটা বলেছে ওকে হাতে ধরে নিয়ে এসছে, বাচ্চা ছেলে, কারোর কথা কিছু বলছে, আমি নিয়ে কোনো গুরুত্ব দিতে নারাজ। সাধারণ মানুষ জানে আমার বাড়ি আগরতলা, আমার এই ব্যবসাতে আমি যেখানে বসে আছি, আমি ব্যবসার এখানে বসে আছি, আমার এত বাজার খারাপ হয়নি কেউ কিছু করতে। তবে আমি এইসব গুরুত্ব দিই না, আমি এইসব কথার কোনো উত্তর দিতে আমি না জেনে, মানুষ এটা জানে কি ছিল, কে কারা ছিল, কি হয়েছিল। আর এক হচ্ছে পুজোর ব্যাপার। পুজো যদি এমন কেউ টাকা পায় দেখে রেডি বলেছে, আসুক না আমার কাছে। এটা তো এটা সংগঠন, এটা তো ব্যক্তি বিশেষ নয়। এই সংগঠনকে যদি টাকা পায় দেবে, ন্যায্য কোনো কিছু দেখা দিলে, প্রমাণ দেখাতে পারলে পাবে। এটা তো ব্যক্তি বিশেষ, তো কোনো কিছু করিনি। দুর্গাপূজা করে এই বছর হিসাব নেক্সট ইয়ারে থাকে, আমরা এই বছরে এখন আমরা জমা দিইনি। আরেকটা কথা বলে রাখি, এটা আপনারা জেনে থাকুন, এই ফোরাম, এই দুর্গাপূজা ফোরাম থাকে, যদি এই বছরের টাকা ওই বছরে না দিয়ে থাকি, সে বছর পূজা করা যায় না। সবকিছুরই ফোরাম আছে। এটা হচ্ছে যারা বেশি খেয়েছে, যারা বেশি নিয়েছে, যারা বেশি করেছে, তারা মানুষের কাছে ভালো হওয়ার জন্য কথা বলেছে। যদি কেউ বলে থাকে ওই সবকিছু করেছে, আমার জানা না। তবে আমি এই নিয়ে কোনো বিধান করতে রাজি না, গুরুত্ব দিতে রাজি নেই। ওই বলেছে যে আপনি বিভিন্ন প্রমোটারের কাছে টাকা তুলেছেন, হেল্প করতেন, ওই বললেন আইটিআই করে দেবো, প্রমোটিং সেটা বলছি যে একটা লোক এসে দেখাক যে কোন প্রমোটার কি দিয়েছে, কি করেছে। এক আর দ্বিতীয়ত হচ্ছে যে ও হয়তো করতো, ও জানে হয়তো আমার নাম করে করতো, যেটা আপনি বলছেন আমার নিজের কাছে, আমার নাম করে ও হয়তো করতো। তাহলে কি এটা কি পুরোটাই কি মিথ্যা চক্রান্ত আপনার বিরুদ্ধে কি অপপ্রচার? এগুলাকে আমি গুরুত্ব দিতেই রাজি নেই। নো, নো ইস্যু আমার কাছে। এই অভিযোগ করেছে যে আমি আজকে ফ্লাশ করলাম মিডিয়ার কাছে, এটা আমার জীবনের ভয় আছে। আমার কাছে নেই, ঠিক আছে। এখন এই কথার কোনো গুরুত্ব আমি বলে মনে করি না। তৃণমূলের নেতা যে তোলাবাজ, এটা কি আর নতুন করে প্রমাণ করার অপেক্ষা রাখে? এই তোলাবাজদের তাণ্ডবে তো মানুষ অতিষ্ঠ হয়ে তৃণমূলকে বিসর্জন দিয়েছে। 1 পয়েন্ট এজেন্ডা ছিল তৃণমূলকে হারাও, তৃণমূলকে পশ্চিমবাংলার ক্ষমতা থেকে সরাতে হবে। আজকে এই তৃণমূলের কোন চামচা বেলছে আমি তাকে চিনিও না। তবে আমি এটা জানি যে কাক কাকের মাংস খায় না বলে একটা প্রবাদ ছিল, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর এ প্রমাণিত হলো, এই যে যার ছবি টবি আপনারা দেখালেন, যার বাইট টাইট শোনালেন, এ তো একটা চূড়ান্ত ধান্দাবাজ। এ 2022 সালে যে পৌরসভা ভোট, সেই পৌরসভা ভোটে এখানকার কাউন্সিলরকে জেতাতে ছাপ্পা মারার প্রধান মাস্টার মাইন্ড। সেই গোটা রাজ্য জুড়ে এলাকায়, এসব এলাকায় তাণ্ডব করেছে এর নেতৃত্বে। প্রথম কথা, এ এখন ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, এটা আমি মানতে বিশ্বাসী নয়। দ্বিতীয় কথা হলো যে তৃণমূলের তোলাবাজ নেতারা, কাউন্সিলররা এই ধরনের ক্রিমিনাল গুলোকে ব্যবহার করে এই সব এলাকায় এই ধরনের তাণ্ডব তৈরি করেছে। তবে এরা এখন ধোয়া তুলসী পাতা সাজতে চাইলে আমি মনে করি না যে এরা ধোয়া তুলসী পাতা। এরাই নাটের গুরু, এদেরকে ব্যবহার করেই সমস্ত অপরাধ কাজ করতে হয়েছে। সরকার যদি না বদলাতো, তাহলে কি ওর এই মানে ওর কি এই যে ওর বিনয়ের উদ্রেক, ওর যে এই যে নতুন করে যে ধারণা বা নতুন থিওরি, সেটা সরকার না বদলালে কি এর কথা থেকে শোনা যেত? কিচ্ছু শোনা যেত না। আজকে সরকার বদলেছে বলে এ পাল্টি মেরেছে। কিন্তু আমরা প্রথম থেকেই বলেছি যে তৃণমূলের নেতারা এই সমস্ত তোলাবাজ, সিন্ডিকেট, প্রমোটার, এই গুন্ডা বাহিনীকে ব্যবহার করে গোটা এইসব এলাকায় তাণ্ডব চালিয়েছে। তার জন্যই তো মানুষ ওদের তাড়িয়েছে। আজকে এই নেতা বা এই তৃণমূলের চামচা সে এখন প্রকাশ্যে এটা বলছে, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না, এটা অনেক আগে থেকেই প্রমাণিত। তবে আবারও বলছি যে সরকার পাল্টেছে বলে ও এখন ধোয়া তুলসী পাতা হওয়ার চেষ্টা করছে। সরকার না পাল্টালে এ যা করেছে আবারও তাই করতো। কিন্তু বললাম, পাবলিকের মার কেওড়াতলা পার, গণতন্ত্রের পথে জনগণ এইসব তাড়িয়েছে। আজকে তাই গোটা ঘটনাগুলো প্রকাশ্যে আসছে। আমরা বামপন্থীরা অনেকদিন ধরেই এই কথাগুলো বলছিলাম, আজকে তৃণমূলের কর্মীরাও এই কথাগুলো বলছে। তাহলে বামপন্থীরা যা বলে অনেক আগে থেকেই তাদের দূরদর্শিতা আছে। আমরা 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 যে ঠিক কথা বলি
আজকে আরেকবার মানুষের কাছে প্রমাণিত হলো। এই যে সৌনক রক্ষিত মাত্রা গুড্ডু, তিনি বারবার অভিযোগ যে পুজোগুলো হতো, সেই পুজোর দাদাগিরি টাকা তুলতো, এমনকি কেউ বললে তাকে আচ্ছা, আমি ঝাড়া বলছি হতো। যে টাকা যদি তুলতো তো এই টাকা তুলতো, এই তো এই তোলাবাজিটা করতো। পৌরসভা ভোটে ছাপ্পা তো এই মেরেছে। আমি হঠাৎ করে তাকে, সে বাল্মীকি হয়ে যাবে কি করে বুঝবো যে রত্নাকর দস্যু থেকে? সরকার পাল্টাবার আগে অব্দি তুমি দস্যু, আর সরকার পাল্টালে তুমি এখন বাল্মীকি হতে চাইছো। আমার কাছে এদের কথার কোনো মূল্য নেই। আবারও বলছি, সরকার পাল্টালে কি এরা এই ধরনের, তাহলে এরা সরকার পাল্টাবার আগেই কথাগুলো বললো না কেন? সরকার পরিবর্তনের আগে কেন এই কথাগুলো মানুষের সামনে তুলে ধরলো না? কেন তৃণমূলের নেতাদের সম্পর্কে মানুষকে সতর্ক করলো না? তাহলে মানুষ আরো মানে নির্ভয় এবং আরো মানে সঠিকভাবে বুঝে তৃণমূল কি জিনিস তাহলে ভোট দিতে যেত। সরকার পাল্টাবার পর তার মনে পড়েছে যে সে এখন ধোয়া তুলসী পাতা হতে চাইছে। সেটা অভিযোগের আমি আবার আবারও বাধা। বলছি যে এদেরকে ব্যবহার করেই তৃণমূলের নেতারা গোটা রাজ্য জুড়ে এই তোলাবাজি একটা তার নীল নকশা তৈরি করেছে, একটা সিন্ডিকেট রাজ কায়েম করেছে। আজকে এদের কথাতেই এটা প্রমাণিত। তবে আবারও বলছি, এরা চূড়ান্ত সুবিধাবাদী। তৃণমূলের নেতাদেরও বোঝা উচিত যে কাদেরকে ব্যবহার করে এই নৈরাজ্য কায়েম করেছে। এরাই এখন বুমেরাং হয়েছে, এরাই এখন ফ্র্যাঙ্কেস্টাইন হয়েছে। তৃণমূলের নেতাদের আরো এরকম অনেক পরিণতির শিকার হতে হবে, তার জন্য তৈরি থাকুন। এটা সব ছোটখাটো খুচরো ব্যাপার হচ্ছে, এখন বড় বড় আরো ব্যাপার আসবে, সেগুলোর জন্য অপেক্ষা করতে হবে।